আচ্ছা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এটা একটু বড় চ্যাপ্টার, ডিটেলসে অনেক কিছুই আছে। তো প্রথমেই আছে হচ্ছে ওয়াটার এবং এয়ার পারমিবিলিটি। তো আমরা এটা নিয়ে একটু কথা বলে নিই আগে, তারপরে শুরু করি। আজকে মূলত পড়ব হচ্ছে ওয়াটার পারমিবিলিটি, তারপরে এয়ার পারমিবিলিটি দেখবো অন্য একদিন। তো আমাদের যেসব টেক্সটাইল ম্যাটেরিয়াল আছে, এদের ক্ষেত্রে ওয়াটারের যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে আমরা যেসব টেক্সটাইল ম্যাটেরিয়াল মানে পরিধান করি বা কনজিউম করি সরাসরি, এদের জন্য বেশ কিছু জায়গা আছে যেখানে কিনা ওয়াটারটা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যদি মনে করো, আমি উদাহরণ দিই এরকম, যে কিছু ফেব্রিক আছে যেখানে ওয়াটার মানে পারমিশন না দেওয়াটা হচ্ছে ওই ফেব্রিকের একটা ফিচার। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, কিছু ফেব্রিকের জন্য ওয়াটারকে অ্যালাউ না করাটা হচ্ছে তার একমাত্র বৈশিষ্ট্য। যদি এটা ঠিক থাকে তাহলে ওই ফেব্রিকটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করি। যেমন ধরো ছাতার কাপড়, রেইনকোট, অথবা তারপুলিন বা টেন্টের যেই তাঁবুর যেই কাপড়টা, হ্যাঁ, এই জাতীয় কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে ওয়াটারটা পাস না করলে অন্য আর বৈশিষ্ট্যগুলো খুব বেশি একটা জরুরি না। হ্যাঁ, মূল মূল বৈশিষ্ট্য মানে কমফোর্টেবিলিটি, এই বিষয়গুলো এখানে আর খুব বেশি আসে না। এখানে মূল বিষয় হচ্ছে ওয়াটারকে পাস করতে না দেওয়া, এটা হচ্ছে তার ফিচার। আবার কিছু কিছু জায়গা আছে এরকম যেখানে ওয়াটারটাকে পাস করতে দেওয়াটা হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন আমরা যেই বিভিন্ন জায়গায় পাইপ ইউজ করি, পাইপ লাইনে, সত্যি সেই পাইপগুলোর মধ্য দিয়ে ওয়াটারকে কিন্তু পাস করতে দেওয়াটা হচ্ছে তার বৈশিষ্ট্য। আবার অনেক সময় আমরা ওয়াটারকে ক্যারি করার জন্য কিছু ব্যাগ ইউজ করি। হ্যাঁ, এগুলাও মানে বাকেট বলা হয় আর কি। অর্থাৎ ক্যানভাস বাকেট বলে। তো ক্যানভাস বাকেট এগুলোর ক্ষেত্রে ওয়াটারকে ইন করতে দেওয়াটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এটা হলে এটার জন্য যথেষ্ট। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে এরকম যেখানে কিনা ওয়াটারটা খুব দ্রুত শুষে নেওয়াটা হচ্ছে জরুরি। অর্থাৎ পানি যদি আসে বা সারফেসে পানি আসে, পানিটাকে খুব কুইক অ্যাবজর্ব করা বা রেপিডলি পানিটাকে বা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেওয়াটা হচ্ছে কাপড়ের বৈশিষ্ট্য। যেমন তাওয়েল, আমরা যে তাওয়েল দিয়ে মুখ পরিষ্কার করি গোসলের পর বা বিভিন্ন সময়, ওখানে কিন্তু ওয়াটার অ্যাবজর্বেন্সিটা একটা বড় ফ্যাক্টর। তো তার মানে আমাদের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, হুম, এই অ্যাপারেলের বা গার্মেন্টসের, যেটা কিনা কি করে ওয়াটারের সাথে ওতপ্রোতভাবে লিঙ্ক জড়িত। তো এই জন্য আমরা বলতে চাচ্ছি যে ওয়াটারের সাথে আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের অ্যাপ্লিকেশনের একটা মানে ক্লোজ রিলেশন আছে। তো সেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখব যে আসলে এই রিলেশনের ধরনটা কেমন, এবং কি কি রকমের কাপড় হয়ে থাকে এবং এদের টেস্টিং। অর্থাৎ আমার তো মূলত এই কোর্স হচ্ছে টেস্ট নিয়ে। তো এদের টেস্টিংগুলা কি, মানে কিভাবে করে ওয়াটার রিপুলেন্সি বা এই ওয়াটার প্রুফের ব্যাপারগুলা, বা ওয়াটার কতটুকু অ্যাবজর্ব করবে কি করে না, এই বিষয়গুলোকে টেস্ট করা যায়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পড়বো। তো প্রথমেই হচ্ছে অ্যাবজর্বেবিলিটি, অ্যাবজর্ব করার ক্ষমতা। আমি স্লাইডে এই এখানে বলা আছে অ্যাবজর্বেবিলিটি নিয়ে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ অ্যাবজর্বেবিলিটি, আমরা এই পার্টটা শুধু দেখব। অ্যাবজর্বেবিলিটি, তো ইট ইজ দ্য এবিলিটি, এটা হচ্ছে একটা এবিলিটি অফ দ্য ফেব্রিকে টু টেক আপ এ লিকুইড। তার মানে কি, একটা লিকুইড পদার্থকে টেক আপ করা বা রিসিভ করা বা ইনটেক হতে দেওয়াটাকে অ্যাবজর্বেবিলিটি বলে। অর্থাৎ শোষণ করার ক্ষমতা, অ্যাবজর্ব করার যে ক্ষমতা, সেটা অ্যাবজর্বেবিলিটি। তো ইট ইজ এ টার্ম রিলেটেড টু দ্য ওয়ার্মথ অফ দ্য ফেব্রিক। এটা কিন্তু আসলে ওয়ার্মথের সাথে খুবই ক্লোজলি রিলেটেড। তোমরা যদি কখনো ফেব্রিক কমফোর্ট নিয়ে কাজ করো বা ফেব্রিক কমফোর্টের কথা শুনে থাকো, সেখানে এই যে উইকিং এবং অ্যাবজর্বেবিলিটি এই ব্যাপারগুলো শুনে থাকবা। যে এটা খুবই মানে কমফোর্টের সাথে, মানে ওয়ার্মথ গরম অনুভূতি এনে দেওয়ার সাথে বা ঠান্ডা অনুভূতি এনে দেওয়ার সাথে এটার খুব জটিল সম্পর্ক রয়েছে এবং ক্লোজ রিলেশন আছে। কিভাবে? ইফ এ ফেব্রিক ইজ পারমিয়েবল টু এয়ার, যদি একটা ফেব্রিক এয়ারকে পারমিট করে, এমন কাপড় যেটার মধ্যে বাতাস পাস হয়, বাট ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার, ওয়াটার অ্যাবজর্ব করে না, এবং ইভাপোরেশন অফ পার্সপাইরেশন টেক্স প্লেস ফ্রম দ্য স্কিন। এই কারণে ইভাপোরেশনটা, আমার যে বাষ্পায়নটা হবে ঘাম, শরীরে যে ঘাম হবে, ঘামের বাষ্পায়নটা হবে হচ্ছে স্কিন থেকে, ওয়াটার ফেব্রিক থেকে হবে না।
তো এই কারণে দ্য স্কিন টেম্পারেচার ফলস, এবং শরীরের টেম্পারেচার কি করে, ফল করে। সো দিস ইজ দ্য ফিনোমেনন হুইচ অকার্স হোয়েন নাইলন ফেব্রিক আর ওর্ন। তখন আমরা একটা চিল ভাব আসে, মানে চিলিং হয়, মানে ভিতরটা চুলকানো চুলকানো মনে হয়, এরকম মানে ডিসকমফোর্ট মনে হয় আর কি। ইফ দ্য ফেব্রিক অ্যাবজর্বস, যদি ফেব্রিক অ্যাবজর্ব করে, দ্য পাসপারেশন দ্য ইভাপোরেশন টেক্স প্লেস ফ্রম দ্য ফেব্রিক অ্যান্ড নট ফ্রম দ্য স্কিন, স্কিন থেকে হয় না, ইভাপোরেশনটা হয় ফেব্রিক থেকে। দেয়ারফোর চিলিং ডাজ নট অকার, মানে একটা চিল চিল ভাব যেটা আছে, হ্যাঁ, একটু রুক্ষ রুক্ষ এবং অস্বস্তি বোধ, এই ব্যাপারটা হবে না যদি কিনা এই অ্যাবজর্বেবিলিটি থাকে কাপড়ের। তো বিষয়টা কি, মনে করো অ্যাবজর্ব যে করে, যদি ময়েশ্চার অ্যাবজর্ব করে তাহলে কি হবে, আর না করলে কি হবে। মনে করো যে আমাদের, আমি এটা অফ করি, আমাদের এই যে বিভিন্ন কিছু যখন ইভাপোরেশন হয়, আমাদের ঘাম যখন শুকায়, মানে ইভাপোরেট হয়ে যায়, তখন আমাদের কি অনুভূতি হয়, মানে ঠান্ডা অনুভূতি হয় নাকি গরম অনুভূতি হয়, বলতো কেন ঠান্ডা লাগে? এটার কোনো সায়েন্টিফিক রিজন আছে? স্যার, যে ঘামটা বের হয় সেটা আমাদের বডি টেম্পারেচারতে কমে যায়, কারণ বাতাসের সাথে সংস্পর্শে এসে ওই ঘামটা ঠান্ডা হয়ে যায়। তো আমাদের বডি টেম্পারেচার তো স্টিল ওই 36 ডিগ্রি থেকে যায়, যে কারণে আমাদের শরীরের তুলনায় ওটা ঠান্ডা অনুভূত হয় বেশি। তো ঘামটা বাতাসের কন্টাক্টে আসে, শরীরটা আসে না, বাতাস থাকে যদি, মানে আমাদের বাতাস নিয়ে তো কথা হচ্ছে না, তারপর ধরো বাতাস আসে, বাতাসটা তো আর শুধু ঘামের মধ্যে লাগবে না, শরীরের উপরও তো লাগবে, শরীরটা ঠান্ডা হবে না ঘাম ছাড়া। একটা হচ্ছে তোমরা বাষ্পায়ন কি এটা তো বুঝো, বাষ্পায়ন মানে হচ্ছে কোনো একটা বস্তু যদি মানে তার লিকুইড অবস্থা থেকে ব্যাপার অবস্থায় যায়, এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে স্ফুটন হতে পারে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলে সেটা খুব কুইক ইভাপোরেট হয়ে যাবে, এটা একটা। আর বাষ্পায়ন যেটাকে আমরা বলতেছি এমনিতেই নর্মাল টেম্পারেচারে, এটা তো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, মানে যত নর্মাল টেম্পারেচার যেটা আছে পরিবেশের অথবা আমাদের শরীরের, এইরকম নর্মাল টেম্পারেচারে এটা এমনিতেই মানে কোনো একটা নিয়ম না মেনেই বাষ্পায়িত হয়, এটা হচ্ছে বাষ্পায়ন। এখন এটা স্ফুটন আকারে হোক অথবা বাষ্পায়ন আকারে হোক, যখন নাকি স্টেট পরিবর্তন হবে, অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়ালের স্টেট পরিবর্তন হয়, মানে লিকুইড থেকে ব্যাপার হয়, মনে করো পানি থেকে জলীয় বাষ্প হবে, তো এই অবস্থার পরিবর্তনের সময়, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ব্যাপারে পরিণত হতে সুপ্ত তাপ লাগে, অর্থাৎ তাপ দরকার হয়। তো এখন ততক্ষণ পর্যন্ত একটা বস্তু তার স্টেট পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সুপ্ত তাপ সে না পাবে। তো কি হয়, মনে করো বরফ যখন পানি হয়, তখন এই বরফটা তার স্টেট পরিবর্তন করে, অর্থাৎ সলিড থেকে লিকুইড হয়। তো এই সলিড থেকে লিকুইড হওয়ার একটা সুপ্ততাপ আছে, মানে ওই সুপ্ততাপটা তাকে দিতে হবে যে কোনো ভাবে, ওই তাপটা যতক্ষণ পর্যন্ত সে না পাবে যে কোনো জায়গা থেকে, ততক্ষণ পর্যন্ত ওই বরফটা পানি হবে না। আবার পানিটা ততক্ষণ পর্যন্ত বাষ্পে রূপান্তরিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই তাপটা সে না পাবে। তো এই জন্য বাষ্পায়নের যে সুপ্ততাপ আছে, বা বাষ্পীভবনের, সেই সুপ্ততাপটা হচ্ছে কি, এই একটা মান আছে, মানে 1 কেজি পানির জন্য এই একটা মান আছে 2 পয়েন্ট সামথিং, 2.26 × 10⁵ বা 10⁶ জুলের মতো। তো এখন তাহলে আমার যদি আমি পানিটাকে সামান্য ধরি, 1 গ্রাম ধরি, 1 গ্রাম পানি, এখন এই 1 গ্রাম পানির জন্য কিন্তু একটা সুপ্রতাপের মান আছে। ধরো ওই 2,26,000 যদি হয়, 2,26,000 থেকে আমি 1,000 ভাগের 1 ভাগ নিলাম, তো তাহলে সেখানেও প্রায় 22,000 জুলের মতো তাপ দরকার হবে। তো এখন এই 22,000 জুল তাপ যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পানিটা, মানে 1 গ্রাম পানি বাষ্পে রূপান্তরিত হবে না, মানে স্টেটের পরিবর্তন হবে না। কারণ কি, বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ মানে, বাষ্পায়নের সুপ্ততাপ মানে কি, বাষ্পায়ন হতে গেলে এই তাপটা লাগবে, এবং এটা সুপ্তভাবে নেয় এই জন্য, কারণ হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন হয় না, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা আবার 100 ডিগ্রি বাষ্পায়নে পরিণত হয়, এই জন্য এটাকে সুপ্ত বলা হচ্ছে, মানে টেম্পারেচার পরিবর্তন না করেই ওখান থেকে তাপটা নিয়ে নিচ্ছে।
ঘুমন্ত ভাবে বা সাইলেন্টলি। তো এই জন্য সুপ্ত তাপ, ডরমেন্ট। তো এখন এই তাপটা কোথা থেকে পাবে? আমি তো এখানে আগুন জ্বালাচ্ছি না, আমার শরীরে যেই ঘাম আছে সেখানে তো আমি আগুন জ্বালিয়ে রাখি নাই যে এখানে তাপ পাচ্ছে, ওই তাপটাকে নিল সে, নিয়ে তার অবস্থার পরিবর্তন করলো, মানে লিকুইড থেকে ভ্যাপার স্টেটে কনভার্ট করলো। কিন্তু এই কনভার্সনটা তো করতে পারবে না। আমি কি বললাম, কনভার্সন ততক্ষণ পর্যন্ত হবে না, সেটা পরিবেশ থেকে জলীয় বাষ্প হোক, মানে আমাদের পুকুর থেকে, সাগর থেকে, নদী থেকেও তো পানি বাষ্পায়ন হয়, সেখানেও কিন্তু তাপ দরকার হয়। আর সেই তাপটা কোত্থেকে পায়? সূর্যের আলো থেকে তাপ পাচ্ছে। পরিবেশে যখন তাপ বেশি থাকে, তাপ যখন পায় তখন বাষ্পায়নটা একটু বাড়ে। বাট তাপ না পেলে কিন্তু বাষ্পায়ন হয় না। কারণ কি? সে ওই তাপটা কোথা থেকে পাবে? যেই তাপটা তার দরকার হবে অবস্থার পরিবর্তনের জন্য। অর্থাৎ পানি থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য অবস্থার পরিবর্তনের সময় তাপটা দরকার হবে। সেই তাপটা কোথা থেকে পাবে? তো সেই তাপটা দিতে হবে যেকোনোভাবে। তাপ যতক্ষণ পর্যন্ত তুমি না দিতে পারবা, অবস্থার পরিবর্তন ঘটানো পসিবল হবে না। প্রেশার রিলিজ করলে হয়তোবা পসিবল হতে পারে। বাট সিমিলার প্রেশারের ক্ষেত্রে আমরা বলতেছি। তো সেই ক্ষেত্রে ঘামটা যখন শুকাবে তার তাপ দরকার হবে, তো সেই তাপটা সে কোথা থেকে নিবে? সে তো পরিবেশের কাছে নাই এখন, সে তো আছে আমার শরীরে। যখন আমার শরীরে আসে, সে অবশ্যই তাপটা আমার শরীর থেকে নিবে। তো আমার শরীর থেকে যখন তাপ নিবে, মানে তাপ গ্রহণ করবে, তো তখন কি এখানে তাপের যেই ভারসাম্য নীতি অনুসারে একটা বস্তু তাপ হারাচ্ছে আর একটা বস্তু তাপ গ্রহণ করছে। তো আমার ঘাম যদি তাপ গ্রহণ করে আর আমার পরিবেশ শরীর যদি তাপ হারায়, তাহলে আমি ঠান্ডা অনুভব করব, মানে ফিলিংসটা হবে ঠান্ডা, যেহেতু আমার শরীরটা কিছু পরিমাণ তাপ হারাচ্ছে। কেন হারাচ্ছে? ওই পানিটা বাষ্প হওয়ার সময় সুপ্ত তাপ দরকার হচ্ছে, সেই সুপ্ত তাপটা আমার শরীর থেকে নিচ্ছে, যেহেতু ওই পানিটা মানে ঘামটা আমার শরীরের উপরেই আছে। লবণটা কিন্তু আবার বাষ্পায়িত হয় না, কারণ লবণ বাষ্প হইতে গেলে অনেক তাপ দরকার হয়। সেই তাপ কিন্তু আবার দিতে পারতেছে না, সেজন্য লবণটা কিন্তু শরীরেই থেকে যায়। মানে ঘামের সাথে যে লবণটা নির্গত হয়, সেই লবণটা কিন্তু শরীরের উপরেই থাকে। তো ব্যাপার হচ্ছে কি, তাহলে বাষ্পায়ন হতে গেলে অবশ্যই সুপ্ত তাপ দরকার হবে, সেটা আমাদের শরীর থেকে নিচ্ছে, এই জন্য আমরা ফিল করি ঠান্ডা। তো আমাদের যদি এরকম কাপড় হয় যে কাপড়টা ঘামটাকে শুষে নিতে পারে না, কাপড়টা শরীরের সাথে কন্টাক্টে থাকে, বাট ওই কাপড়টার মধ্যে অ্যাবজর্বেন্সি নাই, অ্যাবজর্বেবিলিটি বা অ্যাবজর্বেন্সি নাই, তাহলে সেই কাপড়টা ঘামটাকে শুষে নিবে না। তাহলে ঘামটা কোত্থেকে বাষ্পায়িত হবে? শরীর থেকে। এবং শরীর থেকে যখন এরকম বারবার বাষ্পায়িত হবে, শরীর তাপ হারাবে, ওখান থেকে তাপ নিবে, এবং এই জায়গাটা ড্রাই আপ হয়ে যাবে এবং একটা চিলচিল ভাব আসবে, অস্বস্তি বোধ হয়। এই জন্য গরমের দিনে আমরা এই ম্যানমেড ফাইবারের তৈরিকৃত যে কাপড়গুলো আছে, বিশেষ করে নাইলন, পলিয়েস্টার, এইসব কাপড়গুলো আমরা পরতে চাই না। কারণ তোমরা জানো এগুলোর ময়েশ্চার রিগেন পার্সেন্টেজ অনেক কম। তোমরা কি জানো মানে পলিয়েস্টার বা নাইলনের ময়েশ্চার রিগেন কত পার্সেন্ট? স্যার ভুলে গেছি। তো অবস্থা ভালো না। পয়েন্ট 4 পয়েন্ট মেবি 4% নাকি 0.4%, হ্যাঁ, মানে 1%-এরও নিচে। যেখানে কটনের হচ্ছে 8.5% হচ্ছে রিগেইন, হ্যাঁ। তারপর সিল্কের হচ্ছে 11%-এর মতো, উলের দেখা গেছে 17%-এর উপরে থাকে, 13-17 এর উপরেও পাওয়া যায়। তো এরকম ন্যাচারাল ফাইবারগুলোর ক্ষেত্রে এই ময়েশ্চার রিগেনটা অনেক বেশি এবং এদের অ্যাবজর্বেন্সি ভালো। এরা সহজে ঘামকে বা পানিকে, ময়েশ্চারকে শুষে নেয়। তো এখন এইটা যেহেতু শুষে নেয় না, এই জন্য তোমার শরীর থেকে সরাসরি যেহেতু বাষ্পায়ন হয় এবং উপর থেকে একটা বাধা পায়, এই জন্য যদিও কাপড়টা এয়ারকে পাস করে, নাইলনের তৈরি কাপড়ও কিন্তু এয়ার পাস করে, মানে এক পাশ থেকে বাতাস আরেক পাশে যায়। কটনের তৈরি কাপড় এক পাশ থেকে আরেক পাশে বাতাস যায়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা অ্যাবজর্ব করতে পারে ময়েশ্চার, আর একটা মানে ওয়াটার, আর একটা অ্যাবজর্ব করতে পারে না, মানে অ্যাবজর্বেন্সি আছে আর এটাতে অ্যাবজর্বেন্সি নাই। তো অ্যাবজর্বেন্সি থাকলে মূলত যেটা হবে যে ওই কাপড়টা আমার আরামদায়ক অনুভূত হবে, কারণ ঘামটা চলে যাবে কাপড়ে, আর কাপড় থেকে যখন বাষ্পায়ন হবে তখন যে সুপ্ততাপটা দরকার হবে, বাষ্পায়নের যে সুপ্ততাপ লাগবে ঘামটার স্টেট পরিবর্তনের জন্য, অবস্থা পরিবর্তনের জন্য, ওই তাপটা নিবে হচ্ছে কাপড় থেকে। তখন কাপড়টা ঠান্ডা হবে। কাপড়টা ঠান্ডা হলে আলটিমেটলি এর ইম্প্যাক্টটা আমাদের শরীরেও পড়বে এবং আমাদের ফিলিংসটা ভালো হবে, মানে আমাদের কাছে ভালো লাগবে। এই হচ্ছে অ্যাবজর্বেন্সির ব্যাপার। তার মানে এইসব কাপড়গুলা, এই যে নাইলন, হ্যাঁ, বা পলিয়েস্টার, এদেরকে আমরা এরকম কমফোর্টেবিলিটির ক্ষেত্রে এখানে অ্যালাউ করতে পারি না, কারণ অ্যাবজর্বেন্সি নাই। তার মানে অ্যাবজর্বেন্সির সাথে ওয়ার্মথ, এর একটা সম্পর্ক আমরা খুঁজে পেলাম। তাহলে এটা একটা একটা বিষয়। এখন এই অ্যাবজর্বেন্সি কিভাবে অ্যাচিভ করা যায়? হ্যাঁ, অ্যাবজর্বেন্সি বলতে মানে আসলে কিভাবে করে ওয়াটার আসলে পাস করে। আমরা যে বলতেছি ওয়াটার কাপড়ের মধ্যে প্রবেশ করবে বা কাপড়ের পর্যন্ত টেক আপ করবে,
রিসিভ করবে। এইটার ক্ষেত্রে ৩ ভাবে হতে পারে কাজটা। এক, যে ক্যাপিলারি অ্যাকশন আছে। মানে সারফেস কন্টাক্টে বা সারফেস মানে পৃষ্ঠটান আছে না, পৃষ্ঠটানের জন্য ক্যাপিলারি অ্যাকশনের কারণে কাপড়ের কাছাকাছি যখন পানি আসবে সেই পানিটাকে সে কি করবে, ওয়েট করে নেবে, মানে ভিজিয়ে নিবে কাপড়টাকে মানে পানিটাকে শোষণ করে নেবে। এভাবে করে হতে পারে। আবার এরকমও হতে পারে যদি আমি কখনো ওয়াটার দিয়ে কাপড়ের মধ্যে প্রেসার অ্যাপ্লাই করি, তখন কিন্তু কাপড়টা প্রেসার পাবে, প্রেসার পেলে কাপড়টা সিক্ত হবে। এটা হতে পারে। আবার দুইটার কম্বিনেশনও হতে পারে। মানে আমরা বললাম যে কাপড় অ্যাবজর্বেন্ট হওয়ার জন্য মেকানিজম এই তিনটার যে কোনো একটা হতে পারে এটা ক্যাপিলারি অ্যাকশনে, অর্থাৎ ওয়েটিং এর জন্য আর কি। ফেব্রিকটা ভিজবে ক্যাপিলারি অ্যাকশনের জন্য, নর্মালি পৃষ্ঠটানের জন্য কাপড়টা মানে পানিকে টেনে নিয়ে তার মধ্যে ইনটেক করাবে বা টেক ইন করাবে, টেক আপ করাবে। অথবা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে হয়তোবা কাপড়টার মধ্যে পানিটা প্রবেশ করবে। অথবা দুইটার যে কোনো দুইটার কম্বিনেশনও হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে শোয়ার প্রুফ। কোন কাপড়গুলোকে শোয়ার প্রুফ বলা হয়? আমরা তো পড়লাম একটা হচ্ছে অ্যাবজর্বেন্সি বা অ্যাবজর্বেবিলিটি, আর এখন পড়বো হচ্ছে শোয়ার প্রুফ। তো এইখানে কাপড়গুলোকে এমনভাবে তৈরি করা হয় বা এমনভাবে ট্রিট করে প্রডিউস করা হয়, হ্যাঁ, এটা অ্যাবজর্পশন যেটা বললাম এতক্ষণ, যেটা বললাম যে অ্যাবজর্পশন, কাপড়ে পানি শোষণ করাটা অ্যাবজর্বেন্সিটা, এই অ্যাবজর্পশনটাকে একটা নির্দিষ্ট লেভেল বা পেনিট্রেশন, ওয়াটার প্রবেশ করাটাকে একটা লেভেল পর্যন্ত ডিলে করতে পারে। ঠিক আছে, অর্থাৎ একেবারে প্রুফ না যে এটা পানিকে সম্পূর্ণ বাধা দিবে, এরকম না। বাট একটা সার্টেন টাইম বা একটা সার্টেন ডিগ্রি বা একটা সার্টেন লেভেল পর্যন্ত এটাকে রেজিস্ট করে এরপরে পারমিট করে। এটা কি বুঝতে পারছো কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে এই শোয়ার প্রুফ কাপড়গুলা মূলত কোনো আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয় না। নর্মাল যে কাপড় আমরা দেখি এই কাপড়গুলাই, বাট কনস্ট্রাকশনের দিক থেকে বা ম্যানুফ্যাকচারিং টেকনিকের দিক থেকে এটা একটু ভিন্নভাবে তৈরি করা হয়। তখন তোমরা অনেক সময় দেখে থাকবা যে প্যান্টের কিছু মনে করো গ্যাবার্ডিং এর কিছু প্যান্ট যদি তুমি পানিতে নিয়ে রাখো, প্রথমে কিন্তু ভিজে না, একটু সময় নেয়, তারপরে ভিজে। অর্থাৎ পানি কিছুক্ষণ ফেলার পরেও ভিজে না, একটা সার্টেন লেভেল পরে গিয়ে তারপরে গিয়ে ভিজে। অর্থাৎ পানিটা সহজেই মানে প্রবেশ করে যায় না। তোমরা ওই যে সাদা কালারের কিছু গ্যাবার্ডিং যদি খুব টাইটলি ওপেন হয়, ওটা দেখতে পারো, ওখানে কাপড় নর্মালি পানির হালকা ছিটা পড়লে এটা কিন্তু ভিতরে যায় না, উপর থেকেই ফেলে দেওয়া যায় ঝেড়ে। এরকম যে কাপড়গুলা এগুলাকে আমরা বলতেছি শোয়ার প্রুফ, যেটা কিনা একটা নির্দিষ্ট মানে কনস্ট্রাকশনে তৈরি করা হয়। অর্থাৎ এমন ভাবে করা হয় যে ইপিআই পিপিআই যে আছে আমার ফেব্রিকের যে ডেনসিটি, এটা অনেক বেশি দেওয়া হয়। ঠিক আছে, তখন এই ইয়ার্নগুলো খুব কম্প্যাক্ট থাকে, কাছাকাছি থাকে। হ্যাঁ, তো এই জন্য এদের মাঝখানে গ্যাপটা খুব কম থাকে। তো নর্মাল সেন্সে মানে প্রথম দিকে পানিটা যখন এখানে প্রবেশ করতে চায় একটা বাধা পায়। এরকম হতে পারে একটা বিষয় শোয়ার প্রুফ ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হতে পারে সাধারণ উইভিংই করা হলো, সাধারণ উইভিং করার পরে কেমিক্যালি ট্রিট করা হয়েছে। হ্যাঁ, একটু কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, মনে করো কোনো একটা ফিনিশিং দেওয়া হয়েছে কেমিক্যাল দিয়ে হালকা। তো ওই কেমিক্যাল ফিনিশিং এর পরে এটার রেজিস্ট্যান্সটা মানে ওয়াটারকে রেজিস্ট করার যে প্রবণতাটা এটা আরেকটু বেড়ে গেছে। তার মানে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে শোয়ার প্রুফ হবে কখন, যখন একটা স্পেশাল কনস্ট্রাকশনে বা স্পেশাল স্পেসিফিকেশনে কাপড়কে তৈরি করা হয়। যেমন আমি কি করলাম, কাপড়ের যে ডেনসিটি আছে ইপিআই পিপিআই এটাকে একটু বাড়িয়ে দিলাম, তখন এটা একটা বাধা পাবে, ওয়াটারকে বাধা দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে অর্ডিনারি উইভ, নর্মাল কাপড়ের উপরে একটা ফিনিশিং করে একটা ট্রিটমেন্ট দেওয়া হলো, তখন এরা কি করবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বা একটা নির্দিষ্ট প্রেসার নির্দিষ্ট সময় পর্যন্ত পানিকে বাধা দিবে, এরপরে গিয়ে অ্যালাউ করবে আর কি। হুম, তো এটা বুঝতে পারছো? তখন এই কাপড়গুলোকে আমরা বলে থাকি শোয়ার প্রুফ, অর্থাৎ শাওয়ার আর কি, শাওয়ার যেটা তোমরা ইউজ করো ওই যে গোসলের সময়, এই শাওয়ার প্রুফ আর কি। তো এই শাওয়ার প্রুফ হচ্ছে এইরকম, যেটা কিনা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমার রেজিস্ট করতে পারে, বাট এই লেভেলের পরে গিয়ে আর রেজিস্ট করতে পারে না। তবে এটা দুইভাবে হতে পারে, এটা টাইটলি ওভেন করে মানে কাপড়কে খুব কমপ্লিটলি উইভিং করে, অথবা
নর্মাল কাপড়ের মধ্যে হালকা কিছু ফিনিশিং দিয়ে। তবে এই শাওয়ার প্রুফের বৈশিষ্ট্য হচ্ছে ওই কাপড়গুলো কিন্তু ব্রেথেবল, অর্থাৎ এয়ার এক পাশ থেকে আরেক পাশে পাস করে। কথা ক্লিয়ার কিনা? যে এটা কিন্তু ওই রকম কাপড় না যেটা এমন ফিনিশিং উপরে দেওয়া হলো ওয়াটারপ্রুফ কাপড়ের মতো যে এটা দিয়ে বাতাসও পাস করে না। এটা দিয়ে বাতাস পাস করে একবার সার্টেন লেভেল পর্যন্ত পানিকে রেজিস্ট করতে পারে। ঠিক আছে? ওয়াটারপ্রুফ হচ্ছে ওইসব কাপড়গুলা যেগুলার উপরে কাপড়ের সারফেস থাকে না, সারফেস, হ্যাঁ, কাপড়ের যে সারফেস থাকে ওই সারফেসে একটা কোটিং দেওয়া হয় বা লেমিনেট বা আবরণ দেওয়া হয় বা লেমিনেটিং করা হয় কি দিয়ে? রাবার দিয়ে। হ্যাঁ, রাবারের একটা আবরণ অথবা একটা রেজিন দিয়ে একটা ফিনিশিং, অথবা উপরে একটা কোনো কিছু একটা কোটিং, কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে একটা ফিনিশিং ট্রিটমেন্ট দিয়ে এরকম ভাবে উপরে যদি একটা কোটিং দেওয়া হয় তখন এইসব কাপড়গুলোকে আমরা বলি ওয়াটার প্রুফ। অর্থাৎ ওয়াটার প্রুফ কোনো সাবস্টেন্স যেসব জিনিসগুলা ওয়াটারকে বাধা দেয় এইরকম জিনিস দিয়ে কাপড়ের সারফেসটাকে বা কাপড়ের উপরের অংশটাকে যদি আমরা কোটিং করে দেই, একটা আবরণ ফেলে দেই, তখন এটা হতে পারে একটা ওয়াটারপ্রুফ ফেব্রিক। যে উদাহরণ কিছু দেওয়া আছে এখানে দেখো কি কি দিয়ে এরকম উপরে আবরণ দেওয়া যেতে পারে। রাবার ইন অর্ডিনারি রেইনকোটস। অর্ডিনারি যে রেইনকোট আছে, রেইনকোটের মধ্যে রাবার প্রিন্ট বা উপরে রাবারের আবরণ দিলে তখন কি হয়? কাপড় দিয়ে কিন্তু পানি প্রবেশ করে না। ওয়াক্সেস, মোমের একটা আবরণ ইন সাম ট্যান্ড ক্লথস। তাঁবুর কিছু কাপড়ের মধ্যে কি করা হয়? মোমের প্রলেপ দেওয়া হয় উপরে পাতলা করে। তারপরে বিটুমিনস ইন টারপোলিন। আমরা যে টারপোলিন ইউজ করি, টারপোলিনটা কি বিটুমিনের একটা কোটিং থাকে, এই জন্য ওয়াটারপ্রুফ হয় এটা। হ্যাঁ, যারা এখন টারপোলিন দিয়ে মাছ চাষ করা হয় পানিকে আটকে রেখে, হ্যাঁ, বিভিন্ন পদ্ধতিতে। তো এইখানে বিটুমিন দিয়ে টারপোলিনের উপর কোটিং দেওয়া হয়। হ্যাঁ, যেমন বায়োফ্লক টেকনোলজি আছে, ওই টেকনোলজিতে মূলত টারপোলিনের উপরে টারপোলিন ইউজ করা হয়। তো টারপোলিনের উপরে বিটুমিনের কোটিং যদি থাকে, এটা টারপোলিনটা পানি কিন্তু অনেক প্রেসারে থাকে, যেহেতু নিচে টারপোলিনটা থাকে অনেক প্রেসারেও কিন্তু এটা দিয়ে পানি পাস করে না। অথবা প্লাস্টিক কোটেড ফেব্রিক হতে পারে, যেখানে কিনা ফেব্রিকের উপরে বা ফেব্রিকের সারফেসে একটা প্লাস্টিকের কোটিং, হ্যাঁ, প্লাস্টিকের কোটিং দেওয়া থাকবে। ঠিক আছে, এটা প্লাস্টিক কোটেড ফেব্রিক। আরেকটা টার্ম পরেই আমরা টেস্টিং এ চলে যাব, ওই টার্মটা হচ্ছে ওয়াটার রিপুলেন্ট। তো আমরা কি কি পড়লাম? অ্যাবজর্বেন্সি পড়লাম, ওয়াটার অ্যাবজর্বেন্সি ছাড়াও আরো কয়েকটা বিষয় বললাম। একটা কি ওয়াটার প্রুফ একটা, হ্যাঁ, আরেকটা কি বললাম? পাওয়ারপ্রুফ। হুম, পাওয়ারপ্রুফ। শাওয়ার প্রুফ। হ্যাঁ, তাহলে অ্যাবজর্বেন্সি, শাওয়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ। আর এই হচ্ছে ওয়াটার রিপুলেন্ট। ওয়াটার রিপুলেন্ট একটু দেখো, ইট ইজ এ স্টেট ক্যারেক্টারাইজড বাই দ্য নন স্প্রেডিং অফ এ গ্লোবুল of water on a textile material. মানে a water repellent fabric is one that will reset absorption and penetration of water for a given period of time depending upon the length of exposure and the force of water. আমি কতক্ষণ ধরে কাপড়টাকে পানির মধ্যে রাখলাম বা কত ফোর্স অ্যাপ্লাই করলাম এটার উপর ভিত্তি করে এটা ওয়াটারটাকে পারমিট করে, তখন এটাকে বলা হচ্ছে ওয়াটার রিপুলেন্ট। এটা শাওয়ার প্রুফের মতোই, তবে এখানে বেশ কিছু বিষয় একটু কনসিডারেশনে নিয়ে আসা দরকার। সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানে এটার নামগুলা ভিন্ন ভিন্ন হয়ে যায়। অর্থাৎ কিছু আছে মনে করো অনেক দীর্ঘ সময় ধরে বাধা দেয়, মানে দীর্ঘ একটা প্রেসারে বা দীর্ঘ একটা টাইমে বাধা দিতে পারে। আর কিছু আছে হচ্ছে না, দীর্ঘ সময় ধরে বাধা দিতে পারে না, খুব অল্প সময়ের জন্য বাধা দেয়। তো তখন এগুলার নামগুলা একটু স্লাইটলি ডিফার করে, মানে ভিন্ন ভিন্ন হয়। তো এই জন্য নাম দেওয়া হচ্ছে ওয়াটার রেপুলেন্ট। ওয়াটার রেপুলেন্ট মানে হচ্ছে এটা ওয়াটার প্রুফ না, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত এবং সার্টেন লেভেল অফ ফোর্স পর্যন্ত এটা ওয়াটারকে বাধা দিতে পারে। ঠিক আছে, তো যেমন আমরা অনেক সময় মানে শাওয়ার রেজিস্ট্যান্সের কথা বলি, তাই না? হুম, তো শাওয়ার রেজিস্ট্যান্স কাপড় হবে কখন? যেমন হালকা রেইন, হুম, মানে হালকা রেইন ধরে 15 মিনিট সময় ধরে যদি হালকা রেইন থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি থাকে, এই গুড়ি গুড়ি বৃষ্টিতে যদি কাপড়টা পানি শোষণ না করে, তখন আমরা এটাকে বলতেছি শাওয়ার রেজিস্ট্যান্স বা শাওয়ার প্রুফ। তবে কি বললাম? হালকা বৃষ্টি কতক্ষণ? 15 মিনিট। তাহলে তুমি এই বৃষ্টির পরিমাণটা যদি বাড়িয়ে দাও এবং যদি
এর সাথে 15 মিনিটের চেয়ে অতিরিক্ত করো, তখন যদি পানি প্রবেশ করে তখন কিন্তু এটা শাওয়ার প্রুফই থাকবে, কারণ এটা ওই লেভেল পর্যন্তই শুধুমাত্র রেজিস্ট করতে পারবে। ঠিক আছে। আবার কিছু কাপড়ে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে রেইন রেজিস্ট্যান্স। আমি একটা কি বললাম, ওয়াটার রিপুলেন্টের মধ্যেই মনে করো, একটা হচ্ছে শাওয়ার রেজিস্ট্যান্স বললাম, আর দুই হচ্ছে বললাম রেইন রেজিস্ট্যান্স। রেইন রেজিস্ট্যান্স কোনগুলা, যেটা কিনা তোমাকে প্রায় ঘন্টা খানেক বা কয়েক ঘন্টা তুমি মডারেট রেইনের মধ্যে রাখলেও এটা পানিকে রেজিস্ট করতে পারবে, তাহলে এটা হচ্ছে রেইন রেজিস্ট্যান্স, যেটা কিনা সেভারেল আওয়ার্স, মানে 1-2 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময়। মডারেট রেইন, হেভি রেইন না, একেবারে যে ঝড়ি বৃষ্টি হয়, হ্যাঁ, খুব হাই স্পিডে অনেক বেশি বৃষ্টি হয়, ওই রেইনটা না, মডারেট লেভেলের যে রেইন আছে সেই রেইনে 1-2 ঘন্টা পর্যন্ত পানিকে মানে ওয়াটারকে রেজিস্ট করতে পারে। এটা হচ্ছে রেইন প্রুফ বা রেইন রেজিস্ট্যান্স। হচ্ছে শাওয়ার রেজিস্ট্যান্স আর হচ্ছে রেইন রেজিস্ট্যান্স। আবার অনেক সময় গার্মেন্টসের গায়ে দেখবো যে স্টোর্ম রেজিস্ট্যান্স লেখা থাকে, STORM, স্টোর্ম মানে ঝড়, স্টোর্ম রেজিস্ট্যান্স। স্টোর্ম রেজিস্ট্যান্স মানে অনেক ঘন্টা হেভি রেইন যদি হয়, হেভি রেইন কয়েক ঘন্টা পর্যন্ত এই কাপড় দিয়ে প্রবেশ করবে না। ঠিক আছে। তার মানে এই যে আমরা বিভিন্ন ধরনের টার্ম বলতেছি, কখনো কখনো এটা 15 মিনিট বাধা দিচ্ছে, মানে একেবারে হালকা বৃষ্টিকে, কখনো কখনো এটা কি করতেছে 15 মিনিট 2-3 ঘন্টা বাধা দিচ্ছে মডারেট ট্রেনকে, কখনো কখনো এটা দীর্ঘ সময় ধরে বাধা দিচ্ছে মানে স্টোর্মকে, মানে ঝড়ো বৃষ্টিকে। তো এটা কিন্তু এই তিনটার কোনোটাই কিন্তু কি না, ওয়াটারপ্রুফ না। একটা সার্টেন লেভেল পর্যন্ত সে ওয়াটার রেজিস্ট করতে পারে, বাট এর পরে পারে না। তো এদের কি বলা হচ্ছে ওয়াটার রিপুলেন্ট কাপড়। তো ওয়াটার রিপুলেন্টের একটা টাইপস তুমি বলতে পারো, বা একটা ক্লাস হচ্ছে শাওয়ার প্রুফ বা শাওয়ার রেজিস্ট্যান্ট ফেব্রিক। আর শাওয়ার রেজিস্ট্যান্টের পরে আমরা আরেকটা বললাম কি রেইন রেজিস্ট্যান্ট, তারপরে আরেকটা বললাম কি স্টোর্ম রেজিস্ট্যান্স। তার মানে এদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ডিগ্রি, মানে ডিগ্রি অফ রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ফোর্স পর্যন্ত। এখন তুমি যদি বলো শাওয়ার প্রুফ কাপড় এটা হেভি রেইনে প্রোটেকশন দিবে কিনা, দিবে না। আবার যদি যদি বলো যে রেইন প্রুফ বা রেইন রেজিস্ট্যান্স যেটা আমরা বলছি সেটা হেভি রেইনের মধ্যে প্রোটেকশন দিবে কিনা, দিবে না। স্টোর্ম প্রুফ যেটা সেটা কিন্তু হেভি রেইনের মধ্যে রেজিস্ট্যান্স দিবে। তো এই জন্য ডিগ্রি ভিন্ন ভিন্ন আছে, ভিন্ন ভিন্ন ডিগ্রির জন্য এগুলাকে মূলত ওয়াটার রেপুলেন্ট বলা হয় ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ওয়াটার প্রুফ হয়। অর্থাৎ নর্মাল কাপড়ের মধ্যে ওয়াটার প্রুফ হওয়ার আগ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোকে আমরা বলতেছি ওয়াটার রেপুলেন্ট। ওয়াটার রেপুলেন্ট মানে কি, ওয়াটার রেপুলেন্ট যদি সংক্ষেপে কেউ বলে তার মানে তুমি এটা বুঝবা যে এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত, তার মানে একটা সার্টেন সময়ের জন্য একটা সার্টেন ফোর্স অফ ওয়াটারকে রেজিস্ট করতে পারবে। বাট ওই লেভেলটা, ওই টাইমটা এবং ওই ফোর্সটা যখন আর অ্যালাউ করা মানে অ্যাকসেপ্ট করা যাবে না, বা ওই টাইমটাকে যখন আর মেনটেন করা যাবে না, এবং টাইম তো মেনটেন করা যাবে না, মেনটেন করতে পারলো না, এবং ফোর্সটা বেশি হয়ে গেল বা টাইমটা বেশি হয়ে গেল, তখন এটা আর রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে না, তখন এটাকে বলা হচ্ছে মানে এই জাতীয় কাপড়গুলোকে আমরা বলতেছি ওয়াটার রিপুলেন্ট। এইটা বুঝতে পারছো যে টার্মগুলা বুঝতে হবে। একটা হচ্ছে অ্যাবজর্বেবিলিটি। অ্যাবজর্বেবিলিটি মূলত তিনটা, মানে অ্যাবজর্বেবিলিটি কি এটা তো বললাম, আর তিনটা ভাবে হতে পারে। অর্থাৎ এক হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে সারফেস কন্টাক্টে আসলে, তারপর হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করে কাপড়ে পানি ঢুকতে পারে, তৃতীয়ত হচ্ছে দুইটা কম্বিনেশন হতে পারে। ওয়াটার মানে অ্যাবজর্বেবিলিটির পরে আমরা বললাম হচ্ছে কি শাওয়ার প্রুফ নিয়ে। শাওয়ার প্রুফ কি মনে আছে? স্যার কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। এখানে বোঝার বিষয় হচ্ছে যে কাপড়টা এয়ার প্রুফ হবে না, মানে এয়ারকে পাস করবে, কোনো ধরনের কোটিং নর্মালি ইউজ করা হবে না, একটু ডিজাইন চেঞ্জ করে কাপড়ের মধ্যে একটু কম্প্যাক্টনেস বাড়িয়ে এই কাজটা করা হয়। আবার নর্মাল কাপড়ের মধ্যে হালকা কোটিং দিয়েও এই কাজটা করা হয়, তবে এটা এয়ারকে পাস করতে দিবে, দুই পাশেই এয়ার পাস, কাপড়ের এই পাশ থেকে ওই পাশে এয়ার যাবে। আর ওয়াটারপ্রুফে এয়ার পাস হবে না, পানিও পাস হবে না, উপরে ওই যে রাবার বিভিন্ন ধরনের কোটিং দেওয়া হবে, তারপলিন এগুলার। আর ওয়াটার রেপুলেন্ট যেটা সেটা তো বললামই এখন যে 3 ধরনের হতে পারে, মানে সবগুলা ওয়াটারপ্রুফের আগ পর্যন্ত সবগুলাকে আমরা মূলত ওয়াটার রেপুলেন্টের মধ্যে ফেলতে চাচ্ছি। তো টাইমটা শেষ হয়ে গেছে, তোমরা আবার জয়েন করো।